দেশে ফিরে জনতার ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে এক ফেসবুক পোস্টে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল, লাখো মানুষের দোয়া ও শুভেচ্ছাকে তিনি জীবনের অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। এতে সবার জন্য শান্তিপূর্ণ, মর্যাদার ও ঐক্যবদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার জানান তারেক রহমান। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে হাজির হয়ে ফিঙ্গার এবং আইরিশ বা চোখের মণির ছাপ দেন তিনি। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার নিবন্ধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানের সাথে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও একই এলাকায় ভোটার হতে নিবন্ধন করেন। নির্বাচন কমিশন বলছে, এনআইডি কার্যক্রম সম্পন্ন হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে কমিশন। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফেরার ২ দিনের মাথায় ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরে তারেক রহমান ভোটার হওয়ার জন্য আসবেন বিএনপির পক্ষ থেকে আগেই ইসিকে অবহিত করা হলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় আগারগাঁয়ের ইসি ভবনের নিচতলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত ১০৪ নম্বর রুমে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তারেক রহমানের স্বাক্ষর, আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। সব ঠিকঠাক থাকলে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতা কমিশন ভবন ত্যাগ করলে এনআইডি নিবন্ধন নিয়ে ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন তিনি। এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। সেক্ষেত্রে কালকে কি সম্পূর্ণ হবে? যেহেতু সোমবার হচ্ছে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়া। আমাকে বলার সুযোগটা তো দিবেন। কমিশন তো আছেন সবাই এখানে। কমিশনের কালকে কমিশন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। এর আগে শনিবার দুপুর 12:30টার দিকে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে কমিশনে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। নির্ধারিত কক্ষে গিয়ে ফিঙ্গার ও চোখের আইরিশ দেন জাইমা। অসুস্থ শাশুড়িকে দেখতে এসে গত 23 জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডাক্তার জুবাইদা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুপুর 1টার দিকে ইসি ভবন ত্যাগ করেন মা ও মেয়ে। নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও পাশের সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এছাড়াও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের ৩য় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে আসেন তিনি। নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড় অতিক্রম করে গুলশানের বাসা থেকে সকাল 11:20 ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদির সমাধিতে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সমাধিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নায়ক তারেক রহমান। গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনের অগ্রসৈনিক হাদির অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করে দুহাত তুলে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। দলের সিনিয়র নেতাদের নিয়ে হাদির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব বলেন,
গণতান্ত্রিক সংগ্রামের বীর যোদ্ধা হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। তার আগমনে নির্বাচন নিয়ে জনগণের সব শঙ্কা দূর হয়েছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে সকাল 10:30টার পর গুলশানের বাসা থেকে রওনা হয়ে 11:15টার দিকে শাহবাগে পৌঁছলে নেতাকর্মী আর উৎসুক জনতার অভিবাদনে সিক্ত হন তারেক রহমান। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাওয়ার পথে জনতার জোয়ারে শাহবাগ পেরুতেই আধ ঘন্টার বেশি সময় লাগে তার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে নীতিগত আপত্তি জানিয়েছেন এনসিপি 30 জন নেতা। শনিবার তাদের সই করা একটি স্মারকলিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা জানান, জামায়াতে ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোটের আলোচনা এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে বিষয়টি নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে এবং তারা এ ধরনের জোটের বিরোধিতা করছেন। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না তিনি। একই সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নের জন্য তার আসনের মানুষকে গণস্বাক্ষরের আহ্বান জানান। একই সাথে ফেসবুকের মাধ্যমে তোলা গণচাঁদার টাকা ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। আগামী 3 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি, আগামী 3 জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশ নেন। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে রাশেদ খান বিএনপিতে যোগ দেন। মির্জা ফখরুল জানান, রাশেদ খান ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। রাশেদ খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় সামিল হতেই তার বিএনপিতে যোগ দেয়া। সালাউদ্দিন আহমেদ বলেন, মেধা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে রাশেদ খানের মতো তরুণদের ব্যাপক সমর্থন নিয়ে দেশকে গড়ে তুলতে চান তারেক রহমান। এদিকে চট্টগ্রামের 3টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, চট্টগ্রাম 11 আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। গত শুক্রবার বাদ জুম্মা তারা শাহবাগে অবস্থান নেয় এবং সারা রাত তারা অবস্থান করে। গতকাল ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে
আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেলেও পরে আবারও অবস্থান নেয় শাহবাগে। অন্তর্বর্তী সরকারের আমলেই সম্প্রচার কমিশন অধ্যাদেশ অনুমোদন হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনে তিনি জানান, কেবল ব্যক্তি পরিবর্তনেই কিছু বদলাবে না, বদলাতে হলে পদ্ধতি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বার্ষিক সম্মেলনকে ঘিরে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ব্রডকাস্ট জার্নালিস্টদের মিলনমেলা। ভয়হীন, স্বাধীন নীতি নির্ভর প্রতিপাদ্যে এবারের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্মেলন। অধিবেশনের শুরুতেই সম্প্রচার সাংবাদিকতার নীতিকথা বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। মূল আলোচনায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। দল নিরপেক্ষতা, সরকারের নিরপেক্ষতা আর মতাদর্শগত নিরপেক্ষতা এক না। আপনি যে যা যা ঘটেছে সেটা যেভাবে ঘটেছে সেটা বর্ণনা দেওয়া তথ্য হিসেবে আমাদের দায়িত্ব। যে ইতিবাচক পরিবর্তনের জন্য গণমাধ্যমে সংস্কার কমিশন হয়েছিল তার সুফল মেলেনি বলেও মন্তব্য করেন বক্তারা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখেনি, আলোর মুখ দেখেছে, এটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, এটা প্রকাশ করা হয়েছে। তবে একটা তবে আছে, সেই তবেটা হলো এই প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেটা তথ্য মন্ত্রণালয় থেকেই আটকে দেওয়া হয়েছে। গণতন্ত্রের জন্য মুক্ত সাংবাদিকতার চর্চা প্রয়োজন উল্লেখ করে পেশাদারিত্বের সাথে সংবাদকর্মীদের আপোষ না করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই সারা দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত ছিল এই মিলন মেলা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আয়োজিত সাংবাদিকতায় এআই এর ব্যবহার শীর্ষক 2 দিনব্যাপী কর্মশালায় তিনি জানান, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ডের মাধ্যমে ষড়যন্ত্র চলছে, যা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। সাংবাদিক এবং গণমাধ্যমকে আরও সতর্কতার সাথে এআই প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান প্রেস সচিব। এর মাধ্যমে আপনি 2-3টা কোড এনে আপনি করতেছেন, মানে আপনাকে খুব কুইক করতেছে, কিন্তু কুইক করতে যে আপনি নিজেই ডিপ ফেক স্প্রেড করতেছেন। এটা সবথেকে ভয়াবহভাবে ইউজ হচ্ছে মাইনরিটিদের এগেইনস্টে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে এক্স, তাদের প্ল্যাটফর্ম ইউজ করে, প্ল্যাটফর্মে এআই এর টুলস ইউজ করে দুনিয়ার হেট স্পিচ ব্যবহার করে, দুনিয়ার হেট ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে একটা জনপদকে অশান্ত করে ফেলা হচ্ছে। তার এতে কিছু আসে যায় না।